Hello everyone, I hope we all are enjoying the refreshments. My partner BSRM SSG in association with partner Akit Cement, Platinum partner Swish Construction Mart and Rehab, paint partner Berger Paints Bangladesh Limited, tank partner N Poly Water Tank, fittings partner A1 Polymer, cable partner Partex Cables, Horeca partner Smiths, beverage partner Mojo, organic partner Kazi and Kazi Tea, hospitality partner Renaissance Dhaka Gulshan Hotel, event partner Brand Gear, publication partner Business Brilliance, and knowledge partner Practitioners Academy. Thank all our partners once again for this event who played a crucial role in making it a success. Title sponsor Arcade Ceramics, powered by partner BSRM SSG in association with partner Arcade Cement, platinum partner Swish Construction Mart and Rehab, paint partner Berger Paints Bangladesh Limited, tank partner N Poly Water Tank, fittings partner A1 Polymer, cable partner Partex Cable, Horeca partner Smiths, beverage partner Mojo, organic partner Kazi and Kazi Tea, hospitality partner Renaissance Dhaka Gulshan Hotel, event partner Brand Gear, publications partner Business Brilliance, and knowledge partner Practitioners Academy. We will be starting our next session very shortly, so we would request all of you to please take a seat. Next, we have an exciting panel catering effective communications, fragmented media AI, and building materials. Our esteemed panelists for this session are Mr. Salauddin Shahid, CEO FCB B2P, Mr. Hossein Shahnawaz, DGM Marketing Superstar Group, Mr. AKM Nurul Haq Shumon, CEO Swish, Mr. Zubaid Russell, DGM Marketing Akij Bashir Glass, Mr. Munir Ahmed Khan, Managing Director, Uniton Limited. Our moderator of this panel is Ms. Soyoda Umme Salma, Chairman and CEO, Brand Gear. Let's give them a big round of applause and welcome to the stage. শুরু করি তাহলে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা এবং আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ নিবেদিত বিল্ডিং ম্যাটেরিয়ালস মার্কেটিং ফেজ 3.0-তে আমি শিওর যে কফি ব্রেকের পরে সবাই বেশ চাঙ্গা হয়ে আমরা ফেরত এসেছি আর আমি আশা করছি যে এখন আমরা যে সেশনটা শুরু করব সেটা একটু ইন্টারেস্টিং হবে কারণ প্যানেলটাতে খুব ইন্টারেস্টিংভাবে ক্লায়েন্ট এবং এজেন্সি দুই দিকেরই একটা মিক্স আপ আছে আমার কাছে মনে হয় এটা একটা ডাইভার্সিফাইড প্যানেল হয়েছে যেটার জন্য আসলে মির্জা ইলিয়াসকে ডেফিনেটলি একটা থ্যাঙ্কস আমাদের দেওয়াই উচিত শুরু করছি আজকের যে টপিক ছিল সেটা নিয়ে এবং একটা কমন কোশ্চেন আসলে করাটা খুব ট্রেন্ড সেটাই ফলো করছি একটু কি ইকো হচ্ছে সাউন্ডটা হ্যালো ওকে সো ফার্স্ট কোয়েশ্চেন আমি একে একে সবার কাছ থেকে যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে এখনকার এই আমাদের যে টপিকটাও আসলে এআই ডাইভার্স মিডিয়া এবং এই সময়কার সময়ে এসে আসলে আপনারা কিভাবে আসলে ইফেক্টিভ কমিউনিকেশন যদি আমি কোয়েশ্চেনটা হয় যে ইফেক্টিভ কমিউনিকেশন হাউ ডু ইউ ডিফাইন ইন এ ওয়ার্ল্ড ডমিনেটেড বাই এআই অ্যান্ড ডাইভার্স মিডিয়া প্ল্যাটফর্মস শাহেদ আই উইল স্টার্ট উইথ ইউ একজন একজন করে যদি আনসার করি সবাই So it's a common question for all. Thank you. So আমার ধারণা শুরু থেকেই আমরা যখন কাজ করছি বিল্ডিং ম্যাটেরিয়ালস বিভিন্ন ক্যাটাগরি নিয়ে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে চ্যালেঞ্জ সবসময় থাকছে যে আমরা কীভাবে করে আমাদের এন্ড কনজিউমারকে রিচ করব ডিপেন্ড করছে আসলে কোন ক্যাটাগরিতে কে কীভাবে কাজ করছে বাট অবশ্যই ইনফ্লুয়েন্সার আছে আলাদা কনজিউমার আছে কাস্টমার আছে আলাদা যেমন পেইন্ট ক্যাটাগরিতে পেইন্টার খুবই ইম্পর্টেন্ট একজন ইনফ্লুয়েন্সার পারলে সেই ডিসিশন তৈরি করে দিচ্ছে আমরা যারা নিজেরা বাসায় থাকছি বা বাড়িওয়ালা যে সে আসলে খুব বেশি জানেও না খুব বেশি ইনভলভ হচ্ছেও না সো তার জায়গা থেকে সে খুব ভালো ডিসিশন নিতে পারছে না সো বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রকম চ্যালেঞ্জ আছে আমাদের আসলে ডাইভার্স মিডিয়া যেটা বলছে যে ডিজিটাল এবং অন্যান্য মিডিয়া জায়গা থেকে যেসব চয়েস আছে আমাদের আসলে ওগুলোকে ইউজ করে
কোনভাবে মেসেজিং ডিজাইন করে রিচ করা যায় ওইটা বের করতে হবে ক্যাটাগরি অনুযায়ী। আর অন্যান্য যেসব চ্যালেঞ্জ আছে এগুলো সবসময় ছিল যে এডুকেট করা। আমার ধারণা আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে পেন্ট ক্যাটাগরি এক্সাম্পল যদি দিই, তারা সবসময় চেষ্টা করেছে এন্ড কনজিউমারকে কীভাবে করে যারা ডিসিশন নিতে পারে না তাদেরকে কীভাবে করে এডুকেট করা যায়, যাতে পেইন্টারের হাত থেকে ডিসিশন মেকিং পাওয়ার কিছুটা হলেও নেওয়া যায়। সো এইটা আসলে একদিনে হয়নি, এটা ওভার দ্য টাইম হয়েছে এবং এটা তারা সবগুলো মিডিয়ামকে খুব এফেক্টিভলি ইউজ করেই তৈরি করার চেষ্টা করেছে। নর্থ আমেরিকা, ইউরোপ এসব জায়গায় কিন্তু পেইন্টের মতো একটা ক্যাটাগরি যেখানে আসলে কনজিউমার যে সে নিজেই পেইন্টার অনেক ক্ষেত্রে। সো এরকম অনেকগুলো ক্যাটাগরিতে কাজ করে যদি দেখি, ক্যাটাগরি যদি আমরা রিসার্চ করে দেখি, মিডিয়ার চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট। আসলে ওই ক্যাটাগরির চ্যালেঞ্জ অনুযায়ী আসলে আমাদের মিডিয়াকে এফেক্টিভলি ইউজ করতে হবে, এটাই। শাহনেওয়াজ ভাই। থ্যাংক ইউ। ইটস এ রিয়েলি অনার ফর মি যে মনির ভাইয়ের সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলা, কারণ আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি সুপারস্টার গ্রুপে আছি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরি এবং লাইটিং নিয়ে। সো এই ইন্ডাস্ট্রির যে আইকনিক কাজটা মাছের রাজা ইলিশ ভাতি রাজা ফিলিপস, সেটা মনির ভাই করা। সো আমি কিছু ভুল করলে মনির ভাই ঠিক করে দেবেন। সো আমাদের ক্যাটাগরি একটা ইউনিক চ্যালেঞ্জ আছে, যেটা হচ্ছে যে আপনার যদি এখানে, আমি শিওর মোস্ট অফ দ্য পিপল বলতে পারবেন আপনার বাসায় কী সুইচটা লাগানো আছে, আপনি বলতে পারবেন আপনার টিভি কোন ব্র্যান্ড, আপনার ফ্রিজ কোন ব্র্যান্ড। এবং আমাদের যখনই একটা লাইট ছাড়া বাকি যে কোনো কিছু যদি হয়, আমার কিন্তু ইলেকট্রিশিয়ানের উপর ডিপেন্ড করতে হয়। সো এবং ইলেকট্রিশিয়ানের পাশাপাশি আমি কিন্তু রিটেলের উপর হাইলি আমরা ডিপেন্ড করি। সো এইখানে আমি আসলে কনজিউমারকে রিচ করবো নাকি ইলেকট্রিশিয়ানকে খুশি রাখবো নাকি রিটেলারকে খুশি রাখবো, আমাদের কমিউনিকেশন একটা আমাদের ক্যাটাগরিতে একটা ইউনিক চ্যালেঞ্জ। এর মাঝে যেটা হয়েছে, যখন মনির ভাইরা কাজ করেছেন ফিলিপস নিয়ে, ওই সময় ছিল মানুষের স্ক্রিন টাইমটা অনেক কম ছিল, কিন্তু স্ক্রিন এনগেজমেন্ট অনেক বেশি ছিল। এখন আমাদের ফ্র্যাগমেন্টেড মিডিয়ার কারণে তখন কী হতো, আপনি প্রাইম টাইমে যদি একটা অ্যাড চালান, পরের দিন গিয়ে যে কাউকে যদি জিজ্ঞাসা করেন মোটামুটি কনফিডেন্টলি যে টিভি দেখেছে, উনি আপনার একটা দেখে ফেলেছে। বর্তমানে এই গ্যারান্টি আপনি দিতে পারবেন না যে কত স্পেন্ড করছেন, বাট পরের দিন গিয়ে আপনার অফিসে কাউকে জিজ্ঞাসা করবেন সেই কলিগ একটা দেখেছে। সো আমাদের জন্য চ্যালেঞ্জটা কিন্তু ফ্র্যাগমেন্টেড মিডিয়ার জন্য আরও বেশি। আসলে আমি কীভাবে কতজনকে রিচ করব। সো এইখানে যখন রিসেন্ট করেছে এআই, সো এআইটাকে আমাদের জন্য, আমাদের ক্যাটাগরিতে এক ধরনের আমরা আশীর্বাদ বলতে পারি, কারণ আমাদের ক্যাটাগরির আরেকটা সমস্যা হচ্ছে এটা খুব লুক্রেটিভ ক্যাটাগরি না। সো কনজিউমারের খুব বেশি এনগেজ ক্যাটাগরি না, এবং সবসময় এটা নিয়ে কেউ ইনফরমেশান সার্চ করে না। যখন তার প্রয়োজন তখন ওই সব ইনফরমেশান সার্চ করছে, এরপরে তার পারচেস হয়ে গেলে সে আর এটা নিয়ে অ্যাডভোকেসিও করে না। আমি যখন একটা ফোন কিনছি, আমি কিন্তু পরে এটা নিয়ে অ্যাডভোকেসি করছি, ফেসবুকে অন্তত মিরর সেলফি হলেও দিয়ে জানান দিচ্ছে যে আমার আইফোন আছে, কিন্তু আমি বাসায় কি ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরি ইউজ করছি বলি না। সো এই ক্ষেত্রে আমার অ্যাডভোকেট কিন্তু আবার সেই ইলেকট্রিশিয়ান, আবার রিটেলার। সো এবং কোন মুহূর্তে সেই মেসেজটা সার্চ করছে কনজিউমার, যখন আমি আবার বাসায় কোনো তার লাগাচ্ছি, লাইট লাগাচ্ছি, আমি কিন্তু অ্যাক্টিভলি ইনফরমেশন সার্চ করছি। সো এআই আমাকে হেল্প করতে পারে তার অ্যানালিটিক্স দিয়ে, যে এই মোমেন্টটাতে এই লোকটা তার অ্যালগরিদম দিয়ে মানে হেল্প করতে পারে, সে খুঁজছে আর কি এই সময় ডাটাটা, আমি ওই সময় ডাটাটা রিয়েল টাইমে পুট করতে পারি। এবং এর বাইরে যেটা সবচেয়ে বেশি কথা হয়, যেটা জেনারেটিভ এআই নিয়ে, যেটা মিড জার্নি অথবা আমরা পিকাসো যেটা বলি, সেটা আমাদের হেল্প করতে পারে যে আমরা কন্টেন্ট আসলে টেস্টিং করতে পারি অথবা কন্টেন্ট অনেক ফাস্টলি ক্রিয়েট করতে পারি। বাট পুরোটা আসলে এআইয়ের উপর ছাড়লে হবে না, কারণ এআই কিন্তু আসলে অনেক সময় আপনাকে বিউটিফুলি একটা রং জিনিস দিতে পারে। সো যেহেতু এআই আসলে আসবেই, যে কোনো টেকনোলজির মতো এটা আমাদের আসলে অ্যাডাপ্ট করতে হবে। থ্যাংক ইউ। খুব ইন্টারেস্টিং, কারণ আমি কোন দিক থেকে বলবো বা শুরু করব আমি তাই চিন্তা করতে পারতেছি না। কারণ আমার লাইফে আমি স্টিলের দিক থেকে বিএসআরএম, জিপিএইচ, আনোয়ার, সিমেন্টে হোলসিম, বসুন্ধরা, তারপর আনোয়ার, এরকম বিভিন্ন বার্জার পেইন্টস ফর লং টাইম 23 ইয়ার্স। তো আমি বিল্ডিং মেটেরিয়ালসে আমার সত্যিকার কথা যে আমি প্রচুর কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আর কি, কতটুকু শিখছি জানি না। তো আজকের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ক্যাটারিং এফেক্টিভ কমিউনিকেশন আর এআই। এআই কিন্তু কিছু না, একটা ঘোড়া, আর লাগামটা কিন্তু আছে যারা আমরা কাজ করি তাদের হাতে। এখন এই ঘোড়াটাকে কিভাবে আপনি চড়াবেন সেটার উপর ডিপেন্ড করে, ঘোড়া কিন্তু একা ছুটতে পারে না। তো সুতরাং এআই কিন্তু বেসিক্যালি মনে রাখবেন পৃথিবীতে যত, আমি ওয়েবে যে পড়াশোনা করতেছিলাম দেখতেছিলাম তখন I was getting one thing, that the content will rule the world.
যে কন্টেন্ট আপনি তৈরি করবেন সে কন্টেন্ট যদি কোয়ালিটি না হয় তাহলে আপনি এআইতে দেন, এটিএলে দেন, বিটিএলে দেন, দিস উইল নট ওয়ার্ক। আর সবচেয়ে বড় জিনিস হলো, আর আমরা যেগুলো বলি যে মানুষের কনসেন্ট্রেশন কমতেছে, তার ফলে হইতেছে মানুষের কি চ্যালেঞ্জ আরও বাড়তেছে। চ্যালেঞ্জ বাড়ার ফলে আমি কিভাবে কি করব। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে কোনো ব্র্যান্ডের সত্যিকার যদি সঠিক অ্যান্ড এফেক্টিভ কমিউনিকেশনস করা দরকার হয়, তাকে কিন্তু ফ্র্যাগমেন্টেড সেগমেন্টে কাস্টমার্সের কমিউনিকেশন করা লাগবে। যেমন আমি যদি একটা উদাহরণ দেই, যেমন শাহেদ আছে আমার সামনে, হি ইজ নাও হ্যান্ডলিং বিএসআরএম। বিএসআরএমের পদ আমার হাতে 2006 এবং আমি 2017-তে তারপরে হ্যান্ড ওভার করি শাহেদের হাতে। ইটস এ ভেরি এফেক্টিভ গাই। তো আমি বেসিক্যালি স্টেক হোল্ডারদের ধরে ধরে আমি কমিউনিকেশন করছি। এবং একটা লোহার ব্র্যান্ড যে একটা কমোডিটি, একটা মানুষ তো এফএমসিজি, চিপস, চানাচুর, এই সোপ, এইগুলো নিয়ে এই সবসময় দেখছে, কিন্তু একটা লোহাও যে একটা ব্র্যান্ড হইতে পারে সেটা বোধহয় বাংলাদেশে প্রথম আমরা বিএসআরএম এর থ্রুতে আমরা দেখছি। যার ফলে কিন্তু বিএসআরএম অলওয়েজ ইউজ টু এনজয় এ প্রিমিয়াম অফ 5,000 to 6,000 টাকা সবসময়। তো একটা লোক যদি 15 লক্ষ মেট্রিক টন থেকে 16 লক্ষ মেট্রিক টনে যদি 5,000 টাকা সে প্রিমিয়াম এনজয় করে, তো তার থেকে তার আর কি, সে হয়তো হার্ডলি 30 থেকে 50 কোটি টাকা সে কমিউনিকেশনসে খরচ করতেছে। তো এআই বেসিক্যালি আমাদেরকে সাহায্য করবে, সেটা হলো কমিউনিকেশনের প্ল্যানিং, ডিজাইনিং আর মেকিংয়ের ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আসল কিন্তু যে লোকটা মাথা, সেইটা কিন্তু ওই ঘোড়ার যে সহিস থাকবে, সহিসের হাতে কিন্তু লাগাম থাকা দরকার। তাহলে পর আপনি এখন দেখবেন যে ডিজিটাল কমিউনিকেশনসে বহুত কোম্পানি কিন্তু পাগলের মতো ঝাঁপায়ে পড়ছে এবং আলটিমেটলি প্রডিউসিং 80 to 90% গার্বেজ। এবং তারা কিন্তু এগেইন দে ওয়েন্ট টু দ্য এটিএল অ্যান্ড বিটিএল। আমি সবসময় একটা কথা বলি, সেই জিনিসটা হচ্ছে যে একটা সামাজিক একটা ইভলিউশন, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এটিএল, বিটিএল আর টিটিএল, বা আমরা যেটা ডিজিটালের কথা বলি তার ইভলিউশন প্রসেস। এবং এটা কিন্তু একটা ধাপে ধাপে কিন্তু গেইন করে, আর আমাদের কমিউনিকেশনটা সেভাবে রিডিজাইন করা লাগবে। এর মানে এইটা না যে $10,000 খালি ফ্রিকোয়েন্সিতে আমি করলাম, তারপরে যে দেখলাম যে আমার কত লাইক হয়েছে, এত মিলিয়ন, এত ওইটাই সেল, কিছু নাই। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে স্টেক হোল্ডার, এটা কি B2B মেটেরিয়াল হলে একরকম, B2C মেটেরিয়াল হলে পরে কিন্তু আরেক রকম। তো এআই কিন্তু কখনো আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এদেরকে কখনো কিন্তু রিপ্লেস করতে পারবে না। তাদেরকে কিন্তু আরও তাদের ক্যাপাসিটি বিল্ডিং করবে। 2 নম্বর হচ্ছে, যেমন আপনি যদি কনস্ট্রাকশন ধরেন, যেহেতু বিল্ডিং মেটেরিয়ালস, এআই হেল্প করবে কোন জায়গায়, এই প্রজেক্টের যে কনস্ট্রাকশন টাইম সেটা সে কমায় ফেলবে। তার ফলে হবে কি, তার কস্ট রিডাকশন হবে। তারপর আপনার ভার্চুয়াল রিয়ালিটি, অগমেন্টেড রিয়ালিটি, এই দুইটা জিনিসের টেকনোলজিতে কিন্তু অলরেডি আমাদের এখানে আসছে, কিন্তু ওইভাবে আসে নাই, কিন্তু এটার সামনে দিস উইল প্লে এ ভেরি বিগ থিং। তারপর আপনার এআই আরেকটা জিনিস করতে পারে, যে একটা বিল্ডিংয়ের ডিজাইনিংয়ের মধ্যে আপনার কমান্ড বা আপনার চয়েসের উপরে সে মাল্টিপল অপশনস আপনাকে ডিজাইন সে দিতে পারে। সেটার উপর ডিপেন্ড করে নিয়ে তারপর আপনাকে অ্যাকচুয়ালাইজেশন প্রসেসে আপনাকে ওইটাকে ফাইনালাইজ করা লাগবে। আর একটা জিনিস হলো কি, ম্যানুয়াল জব, যেমন ধরেন মিস্ত্রি বা ইটি, যারা খুবই ম্যানুয়াল, অত টেকনিক্যাল না। যেমন চায়নাতে এখন প্লাস্টার তৈরি করার মেশিন চলে আসছে, দেওয়াল যে প্লাস্টার করে, এবং এই প্লাস্টারের মেশিনে দেখা যায় যে 10 জন মিস্ত্রির কাজ একটা মেশিনে করে। তারপরে আপনারা দেখবেন যে আমাদের ছাদ যখন ঢালাই করা হয় তখন ছাদ পেটা হয়, এবং এই ছাদ পেটাইয়ের কাজটা কিন্তু অটোমেটেড লেভেলিং মেশিন চলে আসছে, যেগুলো কিন্তু স্যাটেলাইটের থেকে তারা করে নিয়ে স্কেলিং করে নিয়ে তারপর তারা কিন্তু ঢালাইয়ের মধ্যে তারা কাজ করতেছে। যদি আপনি বলেন যে আপনার রাস্তাটার এইদিকে এত ডিগ্রি স্লোপ থাকবে, এদিকে এত ডিগ্রি স্লোপ থাকবে, একদিক থেকে কাস্টিং হচ্ছে, আরেক দিক থেকে ধরেন সে অটো কম্পিউটারাইজড ওয়েতে সে করতে যাচ্ছে। তার কারণ হচ্ছে অনেক সময় আমাদের দেশে যে রোড কনস্ট্রাকশন হয়, এখানে বেশিরভাগ কিন্তু পিচে হয়, কিন্তু যারা কংক্রিটে করে তাদের এখানে যদি ধরেন আপনার 2 সেন্টিমিটার যদি এক্সট্রা ঢালাই হয়ে যায়, তাহলে পরে কিন্তু দিস ইনকার্স এ হিউজ লস। তো সুতরাং আমাদের ওয়েস্টেজটা কিন্তু এআই অনেক কমাতে পারবে আমাদের। আর আরেকটা জিনিস হলো কি, আমরা যখন কাজ করি, যেমন বিল্ডিং মেটেরিয়ালসে ধরেন যখন একটা বিল্ডিং হয় বা একটা রেল লাইন হয় কিংবা একটা ব্রিজ হয়, তখন দেখা যায় যে আমাদের প্রত্যেকটা র মেটেরিয়াল কিন্তু আমাদের স্টকে রাখা দরকার হয়। এই ওয়ার্কিং প্রসেসের স্টকগুলো দেখা গেলো যে আপনার ছাদ ঢালাই হবে, ছাদ ঢালাইয়ের মধ্যে আপনার হয়তো
নর্মালি ট্রেডিশনাল ওয়েতে গেলে পরে হয়তো 8 ট্রাক বালু দরকার, সেই জায়গায় আপনি নিয়ে আসছেন 20 ট্রাক বালু, দেখবেন যে আর 8 ট্রাক পরে রয়েছে। এই যে ইনভেস্টমেন্ট আপনার কোনটার জন্য কতটুকু কোন সময় কি লাগবে, ইভেন জাপানে এখন কনস্ট্রাকশনে যেটা হচ্ছে যে যেদিন ঢালাই হবে তার আগে শাটারিং মেটেরিয়াল আরেকখান থেকে চলে আসতেছে, যেটা নর্মালি এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। দেখবেন যে ওই ভাঙাচোরা আওয়াজ এখন কিন্তু কম। তারপর ছাদের করার পরে ঢালাইয়ের জন্য প্রিমিক্স আরেক জায়গা থেকে আসতেছে। তো এরকম করে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে এআই থাকবে। এখন কনস্ট্রাকশন যদি এইভাবে চেঞ্জ হয় তাহলে তার কমিউনিকেশন প্রসেসটা কীভাবে চেঞ্জ হওয়া দরকার সেটা আজকে আমরা বলবো সবাই আর কি। ধন্যবাদ। আমি লম্বা করব না, অলরেডি বস অনেক কথা বলে ফেলেছেন। আমি খুব লাকি যে আমার যদি আমার লাইফ স্প্যানটাকে আমি 3টা ভাগ করি, প্রথম জন্ম আসলে আমি জন্ম নিলাম, তখন থেকে আমি অ্যাডভার্টাইজার, আমি ফান করে বলি। জন্ম নিয়ে আমি ওয়া ওয়া বলে চেঁচিয়েছি যেন মা দেখেন বাবা দেখেন। দ্বিতীয় জন্ম আসলে মুনির আহমেদ খান ম্যাকবসের হাত ধরে, ইমিডিয়েট আমি 9 ইয়ার্স ছিলাম। এই যে ব্র্যান্ড বিল্ডিং স্টোরি এগুলি আসলে বসের হাত ধরে করা। ভাইয়া যেটা বললেন যে আমাদের আপনার যে ব্র্যান্ডের মার্কেটটা সেটা আসলে কাকে আপনি ফোকাস করবেন, যখন এই রড নিয়ে আগানো হচ্ছিল বিএসআরএমের তখনও কিন্তু আসলে একই রকম রড যে রডই, এটা কিন্তু কেউ ডিসিশন মেকার যারা ছিল কনজিউমার তারা কিন্তু বলতেন না, ওই ম্যাসন যারা তারাই কিন্তু ডিসাইড করতেন, ওটা কিন্তু ব্র্যান্ড বানানো যায়। তো বসের কথা ধরে বললাম, আমার তৃতীয় জন্ম আসলে সুইসে এসে আমি আরেকজন মেন্টর পেয়েছি, হি ইজ ইসমাইল হোসাইন, আমার ম্যানেজিং ডিরেক্টর, তার হাত ধরে আমার আবার ফ্লারিশ করা, আর মাঝখানে ইয়াং লায়ন্সে কানে যাওয়া বসের হাত ধরে। তো আমি অডিয়েন্সের সাথে একটু কানেক্ট করতে যাচ্ছি। রাইট মিডিয়া যে ইম্পর্টেন্ট, এবং এআই তো আসবেই যদি বেয়াদবি না নেন। আমরা কিছুদিন আগে বছর কয়েক আগে একটা বিজ্ঞাপন দেখেছিলাম, জুতার বিজ্ঞাপন, ফজলুর রহমান বাবুর বিজ্ঞাপন। ও যে ছেলের জন্য জুতা কিনতে যাচ্ছেন, সবাই দেখেছেন অলমোস্ট, তাই না? জুতা কিনতে যাচ্ছেন, তারপর টাকা হচ্ছে না, তারপর আবার নিজের জুতা না কিনে ছেলের জন্য জুতা কিনছেন। এটা কোন কোম্পানির? একটু হাত তোলেন তো, কেউ মনে করতে পারেন কিনা? না আপনি বলেন না, একটু না আপনিও না। আমি এটা প্রায় মানে এফজিডির মতো ফোকাস গ্রুপ ডিসকাশন আমি কথা বলি, ম্যাক্সিমাম আমার আনসার দেয় বাটা, দ্বিতীয় আনসার দেয় আমাকে অ্যাপেক্স। যারা এজেন্সি আছেন রাগ করবেন আমার সাথে, আমি জানি আমি আসলে বসের মতো একটু পাকা কথা বলি, ক্ষমা চাই আগেই। সবাই বলে কি বাটা, জুতোর একদম পুরো কন্টেন্টটাই জুতো নিয়ে, ইমোশনাল একদম কান্নাকাটি অবস্থা। আজকে জয়ের সাথে কথা হচ্ছিল, ও বললো যে একটা লাভ হয়েছে, এরপরে ওভিসি নামের জিনিসের জন্ম হয়েছে অনেক। আগে তো টিভিসি হইতো, অনেক বড় বাজেট, এজেন্সিগুলি খরচ করতেন, এবং যারা কোম্পানি আছে বা কি বলবো আসলে ওনার যারা, তারাও খরচ করতেন। এখন বাজারে ওভিসি নামে নতুন একটা মিডিয়া আসছে, অনলাইন ভিডিও কমার্শিয়াল, বাজেট কমে গেছে। এখন তারপর বলে অ্যাপেক্স আর বাটার বিক্রি বাড়ছে। আসলে ছিল বিস্কিট, অলিম্পিক বিস্কিট। এই যুগে 2025 এসে বলতে হয় কন্টেন্ট ইজ দ্য কিং। সো কন্টেন্ট যদি প্রপার হয়, আর রাইট টিজি মানে টার্গেট গ্রুপে আমি পেনিট্রেট করতে চাই, রাইট প্লেসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এজেন্সিরা খেপবেন আমার সাথে, মন চাইলো সুপার ক্রিয়েটিভ কাজ করে ফেললাম, কিন্তু আমার টিজি কানেক্ট করতে পারলাম না, তাহলে আসলে এই কন্টেন্টেরও মূল্য নাই। আমার কন্টেন্ট হলো আসলে হওয়া উচিত বিস্কিট নিয়ে, আমি বানাইলাম সুপার ইমোশনাল গল্প জুতো নিয়ে। জুতা কিনতে গিয়ে ওর খবর হচ্ছে, নিজে জুতা কিনলো না, ছেলে জুতা কিনলো না, লাস্টে মেসেজ কি অলিম্পিক, বাবা দিবসের শুভেচ্ছা। কেন ভাই? আমরা তো শিখে আসছি ট্রেডিশনাল অ্যাডভার্টাইজিং, যে আমার যে প্রোডাক্ট বা আমার যে ব্র্যান্ড সেটারে আমার কী করতে হবে, কানেক্ট করতে হবে। এইটা একটা প্রবলেম। আরেকটা যদি আমি বলি, এই আজকে যারা বসে আছেন সবার মধ্যে আমরা জরিপ চালাই যে মোস্ট পপুলার অ্যাপ বাংলাদেশে কোনটা, একটু কানেক্ট করি। খুব পপুলার, সবার মোবাইলে আছে মোটামুটি, এই যে ফেসবুক। আপনার কি বলছেন? দুর্দান্ত, এটা হাততালি হোক, সবাই জোরে একটা হাততালি দিই। মোস্ট পপুলার অ্যাপ ইন বাংলাদেশ, আপনারা কেউ ইউজ করেন না, আমি করি না, দ্যাট ইজ ইমো। গ্রাম বাংলায় এই রুম দিয়ে জাজ করলে হবে না, আসলে সারা বাংলাদেশে ইমো হলো মোস্ট পপুলার অ্যাপ। আপনি যদি ম্যাস কমিউনিকেশন করতে যান, আপনার ফেসবুকে গেলে হবে না, যেতে হবে ইমোতে। তো এখন এই জন্য এই রাইট প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট মিডিয়া। সো আমরা আমাদের দিয়ে জাজ করি। আমরা অ্যাডভার্টাইজিংয়ে স্যার শিখাইছেন আমাকে, বস শিখাইছেন আমাকে, আমার যেটা ভাল লাগে দ্যাট ইজ ডিজাইন।
আর মার্কেটে যেটা ভাল লাগে দ্যাট ইজ অ্যাডভার্টাইজিং। আমার ভাল লাগলো আমি লিখে ফেললাম, দ্যাট ইজ কপি রাইটিং, সরি দ্যাট ইজ রাইটিং। মার্কেটে যেটা ভাল লাগছে দ্যাট ইজ কপি রাইটিং। সো বিজ্ঞাপনী ভাষা আসলে আপনার কনজিউমারের হৃদয় ছুঁতে হবে। রাইট প্ল্যাটফর্ম ইম্পর্ট্যান্ট, রাইট কন্টেন্ট ইম্পর্ট্যান্ট। আর এআই তো ক্যানভাস ছিল, পরে ডিজাইনারের চাকরি চলে গেছিলো, মানে ক্যানভাস তো সব ডিজাইন করে ফেলে। সো ব্যাপারটা এরকম, ডাইনামাইট আবিষ্কার হয়েছিল যেন কোল মাইনে যারা কাজ করে তারা কোল মাইনে ধসে না মারা যায়। ওইটাকে আর কীভাবে ইউজ করবে মানুষ মারার জন্য, উপকারের জন্যে, যেটা আলফ্রেড নোবেলের নামে এখন নোবেল প্রাইজ, কিন্তু এটা কাজে লাগায় বাজে কাজে। এআই রে আসলে আমি বছরে একমত, ওটা আসলে পাগলা ঘোড়া, লাগাম আপনার হাতে, আপনার ইউজ করতে হবে। দ্যাট ইজ আসলে পেনিট্রেশন, রাইট জায়গায় পেনিট্রেট করা। সো এআই তো আমরা ইউজ করব আমার সহযোগী হিসেবে, আমার ডিরেক্টর হিসেবে না। আমাকে এআই ডিরেকশন দিবে, এআইময় হয়ে যায়। তো আলটিমেটলি রাইট প্লেস, রাইট আসলে মিডিয়া, রাইট প্ল্যাটফর্ম, রাইট কন্টেন্ট সবগুলি কানেক্ট করলেই আসলে আমাদের কনজিউমারের মন পাওয়া সম্ভব। তখন বিল্ডিং মেটেরিয়ালস যে ইন্ডাস্ট্রিটা আছে সেটাও দাঁড়ানো সম্ভব। আমরা আমাদের কনজিউমার কথা ভাবতে হবে। ধন্যবাদ। Thank you. As already a lot of things have been talked about in building materials. I represent one of the building materials company, that is Akis Bashir Glass. And yes, Akis Ceramics is the lead sponsor here. So as of now, I'm jeetu industry building materials company te chakri kori. We are passing through a very tough time at this moment. Due to the situation that we are passing by, which is a domain change of a political situation. And as you know, most of the building materials company actually rely on government projects. So be it a cement industry or steel or as pipe fittings or tiles, egular most consumption government project gulote hoye thake. So almost all the projects are in a standstill. So I would say সাপ্লাই ভার্সেস ডিমান্ড, সাপ্লাইটা অনেক বেশি। সো এই মুহূর্তে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস কোম্পানির জন্য as we face challenges into converting our consumers, আমাদের জন্য টিকে থাকা যেরকম খুব ডিফিকাল্ট হয়ে গেছে, অ্যাট দ্য সেম টাইম এই ইন্ডাস্ট্রিতে আমরা এখনও, it's very sad to know এক টন স্টিল বিক্রি করতে গেলে আমাদের ইঞ্জিনিয়ারকে 200 টাকা দিতে হয় পার টন। এক সেট অফ স্যানিটারি ওয়্যার বিক্রি করতে গেলে আমাদের প্লাম্বারকে হয়তো 15 টাকা দিতে হয়। 10 ব্যাগ সিমেন্ট নিলে বা এক ড্রাম পেইন্ট নিলে হয়তো ওইটার মধ্যে 50 টাকার কুপন দিয়ে চলতে হয়। দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি উই আর রানিং। But at the same time, এটাও আমাদের জন্য ব্লেসিংস। ফর এক্সাম্পল মুনির ভাই প্রতি বর্গ ফুটে 5 কেজি, বিএসআরএম স্টিল, সেফ বিল্ডিং এ সেফ নেশন, এই জিনিসগুলো করে কিন্তু আমরা কনজিউমারের মধ্যে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার চেষ্টা করেছি এবং কনজিউমার্স আর অ্যাওয়্যার। আই উড স্লাইটলি ডিফার উইথ ওয়ান অফ আওয়ার প্যানেলিস্ট হিয়ার, যে আমরা অনেক কিছু এখন জানি, আমরা কিন্তু সিমেন্টের পিএসআই কত, কনজিউমার যখন দোকানে যায় তখন কিন্তু 500-700 পিএসআই হয়তো বলে, যখন স্টিল কিনতে যায় তখন কিন্তু বলে ভাই এটা 60 গ্রেড নাকি 80 গ্রেড নাকি 500 DWR নাকি এক্সট্রিম। এই জিনিসগুলো কিন্তু আসতেছে। আগে এক সময় তো ছিল যে বার্জারের ওয়েদার কোটের লাক্সারি ইমালশন অ্যান্ড জাস্ট সিম্পল ইন্টেরিয়র ডিস্টেম্পার, এর মধ্যে হয়তো পার্থক্য আমাদের কনজিউমাররা বুঝতেন না। But thanks to the media, it's a fragmented media, be it a TikTok or Facebook or any other social platform, এর থ্রুতে কিন্তু আমরা কমিউনিকেট করার চেষ্টা করেছি এবং we are successful. But then again, এই সেক্টরটা, এই কমিউনিকেশন প্ল্যাটফর্মগুলো অনেক নয়েজি। কেন? বিকজ দ্য টপিক আজকের যেটা যে এআই, আমার কাছে যেটা মনে হয় এআই ক্যান নেভার রিপ্লেস মার্কেটার, বিকজ মার্কেটার has to work with their brain, not with the AI. AI can assist to some extent, of course, it can analyze the data and it can do the other clerical jobs. But যেহেতু মার্কেটিংটা অনেকটা ক্রিয়েটিভ ইন্টেন্সিভ জব, ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স। অ্যান্ড আমরা এখানে অনেক কিছু এক্সাম্পল আসছে যে
অ্যাট দি ইমোশনালি কানেক্ট করার চেষ্টা করি। আমরা এজ এ বাঙালি উই আর ইমোশনালি যদি আপনি কানেক্ট করতে চান তাহলে এআই ক্যান নেভার ডু দ্যাট জব অ্যান্ড নেভার হ্যাভ বিন। কারণ বাংলাদেশ ইজ এ ইন্টারেস্টিং কান্ট্রি। আই রিপ্রেজেন্ট সিরামিক অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস আদার কোম্পানিজ। বাংলাদেশে এমন একটা কান্ট্রি যেখানে যে বিল্ডিং মেটেরিয়ালসের ব্র্যান্ড প্রতি মাসে 10টা কন্টেন্ট দেয় এবং অ্যামেজিংলি এর যে স্টেক হোল্ডাররা এই প্রত্যেকটা পোস্টের সাথে ওয়েল কানেক্টেড এবং ওয়েল এঙ্গেজড। এরা আমরা খুব ইন্টারেস্টিং এখান থেকে কনভার্টও করতে পারি। কীভাবে সম্ভব এটা? বিকজ আমাদের যে সেট অফ কনজিউমার্স আছে দে লাভ টু ইন্টারাক্ট। আমার মনে হয় না ইউরোপ আমেরিকা কোনো কান্ট্রিতে এরকমভাবে কোনো কেউ বিল্ডিং মেটেরিয়ালসের মতো একটা কাঠখোট্টা প্রোডাক্টের সাথে কেউ ইন্টারাক্ট করতে পছন্দ করতে পারে, বাট বাংলাদেশে করে। ইয়েস, শাহেদ ভাই যেটা বললেন যে বিদেশে পেইন্টার কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট হোম বিল্ডার নিজে হয়তো পেইন্ট করতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষ যেরকমভাবে ডিজিটাল প্ল্যাটফর্মস মানে ডাইভার্স মিডিয়াতে কানেক্ট হয় অন্য কোনো দেশে হয়তো এরকম হয় না। সো ইট ইজ অ্যান অপরচুনিটি, এট দ্য সেম টাইম ইটস এ কার্স টু। কারণ আপনি যখন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কমিউনিকেশন দিয়ে মানুষকে নয়েজি করে তুলছেন তখন ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর আস এজ অ্যান অ্যাডভার্টাইজার। কারণ আমরা ব্যাক ইন দোজ ডেজ শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে একটা অ্যাড চালিয়ে হয়তো ফিলিপস মাছের রাজা ইলিশ ভাতের রাজা ফিলিপস, এই দিনগুলো হয়তো এত সুইটলি আমরা এনজয় করি না আগে যেরকমভাবে করতাম। কারণ আমি শুধুমাত্র আমার ফর এক্সাম্পল আমার এই প্লাম্বার হোক বা কোনো ইলেকট্রিশিয়ান হোক বা ফিটার হোক বা ম্যাসন হোক, তাদেরকে শুধুমাত্র যে আমি টিভিতে পাচ্ছি তা না, তারা হয়তো ডিফারেন্ট প্ল্যাটফর্ম ফর এক্সাম্পল টিকটকে অথবা ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে। সো আমি তাদেরকে পৌঁছাতে হচ্ছে। সো আই হ্যাভ টু ইনভেস্ট মোর মানি। ইয়েস, দের ইজ অ্যান আর্গুমেন্ট যে আমি আসলে মোর মানি ইউজ করবো কিনা, নাকি আমি এই টাকাটাকেই ওয়াইজলি ইউটিলাইজ করবো। এই জন্য উই হ্যাভ টু টেক হেল্প অফ এআই। ফর এক্সাম্পল প্রোগ্রামেটিক অ্যাডভার্টাইজিং ইটস ড্রিভেন বাই এআই। সো আমাদেরকে জানতে হবে যে টেকনোলজি দ্যাট উই হ্যাভ উই আর ব্লেসড উইথ whether we are using it correctly or not. So maybe you are blessed with other tools of communications, but যেটা সুমন ভাই বললেন এক্সাম্পল, হয়তো ওই পার্টিকুলার কোনো ব্র্যান্ড ম্যানেজার ইজ ইনফ্লুয়েন্সড বাই any of the stakeholders of his company to make such kind of a story for a biscuit company, but actually আমার মনে হয় 99.99% audience being deceived by the storytelling যে ভাই এটা তো জুতার অ্যাড। সো জিনিসটা হচ্ছে আমি এজ এ মার্কেটার আই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি। ফর এক্সাম্পল এখানে লিড স্পন্সর আই ইউজ টু টেক কেয়ার অফ দিস ব্র্যান্ড অ্যাবাউট 7 to 8 years ago। তখন যে সিনারিও ছিল গত 7-8 বছরে এই ল্যান্ডস্কেপ হ্যাজ বিন চেঞ্জড কোয়াইট কমপ্লিটলি। কারণ একসময় তখন ফিটার ছাড়া এই রেসপন্সিবিলিটি কেউ হয়তো নিত না। এই বাথরুমে কোন টাইলস ইউজ করবেন আপনি, বা কিচেন রুমে কোনটা হবে, বা আপনার বেডরুমে কোনটা হবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কনজিউমার অ্যাওয়্যার ছিল না। এটা আসলে কনজিউমারের দোষ না, এটা হচ্ছে আমাদের দোষ ছিল, বিকজ উই ডিড নট এম্পাওয়ার আওয়ার কনজিউমার্স। এজ এ ব্র্যান্ড কাস্টোডিয়ান উই হ্যাভ দ্য গ্রেট রেসপন্সিবিলিটি টু এম্পাওয়ার আওয়ার অডিয়েন্সেস ইন এ গ্রেট এক্সটেন্ট। আদারওয়াইজ এখন যখন আমরা উই আর পাসিং টু এ ভেরি টাফ টাইম, যেখানে সাপ্লাই ভার্সেস ডিমান্ডটা কম, তখন কিন্তু আমার কনজিউমার দিন শেষে আমাকে মনে রাখবে তখনই যখন আমি তাকে অ্যাডভোকেসি করতে পারতেছিলাম, আমি তাকে নলেজটা ড্রাইভ করছি। সো এই বিল্ডিং মেটেরিয়ালসে যেহেতু উই হ্যাভ এ ইন্টারেস্টিং সেট অফ কনজিউমার্স, যেহেতু আমরা সবাই এখানে চাকরি করি মনে হয়, তাই না? সবাই চাকরি করি, মোস্ট অফ দেম অন্টারপ্রেনার। এই যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন আসতেছেন, ভেরি আনফর্চুনেটলি এই চ্যাট জিপিটি কিন্তু এআই কিন্তু নষ্ট করে দিচ্ছে। কারণ ওনারা এই আমরা যারা কনভেনশনাল, আমি যেহেতু কনভেনশনাল এজেন্সিতে বড় হয়েছি, এই ডিজিটাল এরাতে আইসা বোঝা যাবে না কমিউনিকেশন ক্রাফটিং কতটুকু ডিফিকাল্ট অ্যান্ড সিনসিয়ার জব। এই সিনসিয়ার এবং ডিফিকাল্ট জবটা করতে আমরা এখন কি ধরনের কোয়েশ্চেন ফেস করে জানেন? এখনও কিন্তু আসে, এক্সিস্ট করে। ভাই 40 সেকেন্ডের অ্যাড বানাইবেন, সারাদিন ডিরেক্টর শ্যুট করে 2 দিন ধরে, ঘটনা কি? ট্রু, ইট হ্যাপেন্স। আমরা যারা মানে ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি যারা এজেন্সি সাইড থেকে ক্লায়েন্ট সাইডে গেছি,
আমাদের কিন্তু মাঝে মাঝে ফেস করতে হয়। সো এটা বলে শেষ করা যাবে না, বাট জিনিস হচ্ছে আমরা কমিউনিকেশন এজেন্সির কাছ থেকে যেটা এখনো খুঁজি, আমি শাহেদ ভাইয়ের সাথে কাজ করি, মনির ভাইয়ের সাথে কাজ করি, শাওন ভাইয়ের সাথে কাজ করি, আমরা সবসময় একটা ব্র্যান্ডের পারপাসটাকে এস্টাবলিশ করতে চেষ্টা করি সবসময়। একটা ব্র্যান্ড যখন তার পারপাসটা কমিউনিকেট করতে পারে না তার অডিয়েন্সের কাছে, তখন সেই ব্র্যান্ডের কোনো স্ট্রেংথ থাকে না, তার কোনো পাওয়ার থাকে না। তাকে যে 6,000 টাকা দিয়ে বেশি দিয়ে কিনবে, এই সাহসটা কোনো ব্র্যান্ড করতে পারে না। তখন এই পারপাস ড্রিভেন যদি কমিউনিকেশন করতে হয়, আমি তখন আমার এজেন্সিকে ওই লিবার্টি বা ওই লাক্সারিটা দেওয়ার মতো সময়, তারপর হচ্ছে আপনার বাজেট অ্যান্ড ফ্রিডম, এই জিনিসগুলো যদি আমি দিতে পারি, যারা এই কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে আসেন, এভরিবডি ক্যান ক্র্যাক গুড স্টোরি। আমাদের এক্স কলিগ শাফকাত ওয়াসি ভাই, ওই দিন শাওন ভাই গল্প করতেছিল, হি ইজ ইন অস্ট্রেলিয়া, আই থিঙ্ক হি ইজ রানিং এন এজেন্সি অর হি ইজ ওয়ার্কিং উইথ এন এজেন্সি। বছরে 3টা কমিউনিকেশন ক্যাম্পেইন করে। ক্যান ইমাজিন? শাহেদ ভাই কি ইমাজিন করতে পারে সেটা? এ মনির ভাই কি করতে পারেন? নেভা। আমি কি করতে পারি? আমিও করতে পারি না, কারণ আমি যখন একটা কোম্পানিতে একটা ব্র্যান্ড হ্যান্ডেল করি, তখন একটা হয়তো ম্যানেজমেন্টের সাথে ওইটা তো গত মাসে গেল, তার নতুন কি? If a baby takes 9.5 months to get born, a campaign should run for minimum period to get established. কারণ কমিউনিকেশন ভাই এর জিনিস, ওইটা তো এরকম জিনিস না যে আমি এটা কমিউনিকেট করলাম, তো 2 দিন পরে আরেকটা কমিউনিকেট করলাম, ওর মাঝে জায়গা নিয়ে নিলাম। খুব আমার মনে আছে শাহেদ ভাই আমাদের যখন এজেন্সিতে চাকরি করতাম, দুপুর 2টা বা 2:30 লাঞ্চের পরে, মোস্টলি অন স্যাটারডেজ, বিভিন্ন আর্টিকেলস বা বিভিন্ন বই, জ্যাক ট্রাউট, আলরিসের বই আমরা হয়তো পড়াশোনা করতাম, ডিসকাস করতাম। এই কালচারটা আমাদের এজেন্সিতে যেরকম উঠে গেছে, আমরা এখন ক্লায়েন্ট হয়ে এটাও ভুলে গেছি অনেকাংশে। কারণ আমরা মনে করি যে আমি ক্লায়েন্ট, আমি যা বলবো এজেন্সি তাই দিবে। না, ইটস এ পার্টনারশিপ। সো আমি এটা বলে না, খুব ইট মে সাউন্ড ভেরি ক্লিশে অ্যান্ড মে সাউন্ড ভেরি বোল্ড, if you give garbage in and garbage will come out. So it is always on us. It's not necessarily যে ভাই এজেন্সি দিছে এই আইডিয়া আমি নিয়ে নিলাম। নো, এটা আপনি ইমোশনাল হয়ে কথাটা বললে হবে না। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের উপরে ডিপেন্ড করে। রাইটিং এ ব্রিফ ইজ ভেরি ডিফিকাল্ট। যারা এখানে ইয়াং মার্কেটার আছেন, একটা এজেন্সি ব্রিফ লিখতে হয়তো কারো 10-15 দিন সময় লাগতে পারে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার, ইউ হ্যাভ টু ভিজিট মার্কেট, ইউ হ্যাভ টু টক টু দ্য স্টেক হোল্ডার্স। যেখানে ডাইভার্স মিডিয়া আমরা কথা বলতেছি, এই মিডিয়া একটা প্লামার আগে হয়তো শুধুমাত্র টিভি দেখতো বা সে খেলতো, এখন সে টিকটকে যায়, ইমোতে যায়, বিভিন্ন গেম খেলে, তার জীবনে অনেক কিছু আছে। এটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল আমার কাছে অনেক সময় মনে হয়। আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন এ ডিপ ওয়ে। ফর এক্সাম্পল, 2টা ছেলে নর্থ সাউথে পড়ে, 2টা ছেলের বাবার ইনকাম লেভেল হচ্ছে 2.5 লাখ টাকা। দুইজনই তো ছেলে, দুজনকে কি আমি একই মিডিয়াম প্ল্যাটফর্মে পাবো? নাও পাইতে পারি। কারণ একজন হয়তো প্রেম করা হচ্ছে স্কলাস্টিকের একটা মেয়ের সাথে, আরেকজন প্রেম করে হচ্ছে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলের মেয়ের সাথে। দুজনের সাইকোগ্রাফিক প্রোফাইল ইজ টু ডিফারেন্ট থিং। সো এই ব্যাপারগুলো, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার্স, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট, আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্ট, আন্ডারস্ট্যান্ডিং প্রোডাক্ট ইনসাইট, আন্ডারস্ট্যান্ডিং এংজাইটি অফ দ্য কনজিউমার্স, এই জিনিসগুলা আমাদের এজেন্সির রেসপন্সিবিলিটি শুধুমাত্র না, এটা আমাদেরও রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলো আমরা যত ডিপ করতে পারবো, যত আমি সময় দিব, কোয়ালিটি কমিউনিকেশন আসবে এবং উইল কন্টিনিউ টু এক্সাইট আওয়ার অডিয়েন্সেস। এরকম হোপলেস হওয়ার কিছু নাই। আমরা কিন্তু এখন অনেক ভালো কমিউনিকেশন দেখি, হয়তো খুব কম দেখি, কিন্তু দেখি না যে এরকম না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ রাসেল ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। সাজেশন চেয়েছিলাম এজেন্সির জন্য, উনি ক্লায়েন্টের জন্য সাজেশন দিয়েছেন। সো মহামান্য ক্লায়েন্ট যারা আছেন, প্লিজ একটু সময় দিন এজেন্সিকে কাজ করার জন্য। আসছি সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, আপনি যেহেতু সুইচে আছেন ডিজিটাল ক্রিয়েটিভের হেড হিসাবে, সো আমাকে একটু আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স বা এরকম কোনো একটা যদি ব্র্যান্ডের এক্সপিরিয়েন্স বলতে পারেন, যেটা এজেন্সি সাইড থেকেই আপনারা আসলে অ্যাপ্রোচ করেছেন,
এবং ইউ হ্যাভ মেড এ বিগ ডিফারেন্স ইন এনি ক্যাম্পেইন, যে হয়তো ক্লায়েন্ট চাচ্ছিল না কিন্তু আপনারা কনভিন্স করে করেছেন, এমন কোনো একটা ক্যাম্পেইন যদি শেয়ার করতে পারেন। এরকম ক্যাম্পেইন বললে আমার আসলে একটু খোঁচায়, দ্যাট ইজ এন্টি ডিসকাউন্ট ক্যাম্পেইন। এটা বাংলাদেশে প্রথম আমরা এনেছিলাম। আপনি যদি ব্র্যান্ড দেখেন, আমি এটার কথা বলছি, এটা বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল আর কি, অনেক ব্র্যান্ড খেপে গিয়েছিল, ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপেই অনেকে উল্টাপাল্টা লিখে এই আর কি। তো আমরা এই ক্যাম্পেইনটা আমি কথা বলছি, আমি আসলে এরপরে মুনির বস কথা বলে শেষ করে দিবেন, যদি গল্প শুনতে চান বলতে পারি। খুব ছোট করে, আমরা যে আসলে নিজের টাইম রান আউট গর্তে- হয়ে যাচ্ছে, সরি। আমরা যে নিজের গর্তে নিজে পড়ি, এটা তার প্রমাণ। বাঙালি পছন্দ করে শর্টকাট, খুব দ্রুত কিভাবে বড় হওয়া যায়, এবং এই টাকা ইনকাম হলো মেন উদ্দেশ্য। একটা কলা পাকার জন্য মিনিমাম আসলে সময় দিতে হয় 12 দিন। এই করে কি, কাঁচা কলা নামায়ে চুন মাখায় দেয়, দেখেন কলায় চুন দিলে দ্রুত পেকে যায়। এই যে ডিসকাউন্টের খপ্পর, গোপনে আন্ডার দ্য টেবিল গেম, এর ডিসকাউন্ট দেওয়া, ওর অফার দেওয়া, এর বিদেশ পাঠায় দেওয়া, ওরে গিফট দেওয়া, স্টেক হোল্ডার্স খুঁজে বের করা, এই যে ভাইয়া বললেন ম্যাসনরে তেল মারা, তারপর ডিলারদের তেল মারা, এইভাবে আমরা মধ্য সত্যভোগী তৈরি করতেছি। এবং এটা আমরা দায়ী, নট অনলি কোম্পানি, ইটস অলসো এজেন্সি। এজেন্সিও শর্টকাট খোঁজে, একটা গল্প বানাইছে, এ না নিলে আরেক এজেন্সি, আরেক কোম্পানি নেবে, না নিলে আরেক কোম্পানি নেবে, একই গল্প 3 জায়গায় বেচে, যে নেয় টাকা কামায় ফেলে। শর্টকাট ওয়েতে কোনো দিন টাকা কামানো যায় না। মানুষের বড় হওয়াটা একটা খুবই নর্মাল একটা প্রসেস, একটা সময় দিতে হয়। হিন্দি মুভি সবাই দেখেন, ক্রিশ মুভিতে হঠাৎ করে ওরা বড় বানায় ফেলছে, তাই না নায়করে? তারপর কী হয়েছিল, ও যে ম্যাচুরিটিটা গেইন করতো, হুট করে বড় হতে ওর ব্রেন কিন্তু চাইল্ডই রয়ে গেছে। তা আমরা করি কি, ব্র্যান্ডিং বুঝি কম, কিন্তু মালিক টাকা আমার, মালিক আমার, ডিসিশন আমার, পাকা চুন লাগা, ফরমালিন লাগা, যা লাগা লাগা, পাকা। পাকা মানে কি, টাকা দে টিকিট, বিমান টিকিট দে, তুই কয়টা গিফট, ব্যাপারটা এরকম। সরি, রাগ করেন না, আমার ইমিডিয়েট সেল লাগবে। ইমিডিয়েট সেল আনতে গিয়ে এই যে 2 নাম্বারই পন্থা বের করলাম, এরে ব্রাইব দেওয়া, এরে ঘুষ দেওয়া, এরে ডিসকাউন্ট অফার করা। ডিসকাউন্ট একটা ধোকা। ধরেন আপনার শোরুম আছে 10টা, সিম্পলি করে বলি আসলে আমি জন্য কেন আসতেছি, আমি বলি সৌন্দর্য আসলে একতায়। দেখেন ইদানিং সাতপন্থী, জুবাইরপন্থী একটা ধাক্কা লাগালেই শুরু করলো। এরা মুফতি, আলেম, মুহাদ্দিস, সর্বজ্ঞানী, কিন্তু খুবই নোংরা। আমার তো গালি দিতে ইচ্ছা করে, খা নামের গালি। তার মানে একতা নাই। খেয়াল করে দেখেন, একতা যেখানে নাই সৌন্দর্য নাই, যত বড় আলেম হোক না কেন। আবার দেখেন একতা আছে, সেটা মুশরিক, মুনাফিক, মুসলমান, হোয়াটএভার, সৌন্দর্য কিন্তু ওইখানেই। ডিসকাউন্টের খপ্পর যেটা, ধরেন আপনি এক একটা, আপনার শোরুম আছে অনেকগুলি, আপনার ডিলার্স আছে অনেক রকম, কাউরে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন 15%, কারো 10%। ক্লায়েন্টরে ও যা পারে অতটুকু সর্বোচ্চ ডিসকাউন্ট দিল, ক্লায়েন্ট তো খুশি, 20% পেয়ে গেলাম, ওয়াও। কিন্তু ও কিন্তু ঠকে গেছে, জিতে নাই। কিন্তু ও আরেকটা ডিলার্সের কাছে গেলে পাইতো 30%, তার মানে ওর হাতে ছিল 50, ও খাই দিয়েছে নিজেই 10%। সো আমরা কিন্তু ফিক্সড প্রাইস পলিসিতে, সুইস বিশেষ করে, সুইসের কথা বলতে হয়, আমার চাকরি তো সুইসই আমি করি, আমার তো গুণ গাওয়া উচিত, যার নুন খাই গুণ গাবো না। ওয়াই সুইস ইজ বেস্ট আসলে ইন দ্য মার্কেট, বিকজ আমরা ব্র্যান্ডে কোনো কী করি না, কম্প্রোমাইজ করি না। এখন এই সুইস ইদানিং হারপিক আমরা শুনছি কি, যে কি পরিষ্কার করে, আমাদের তো আসলে সাবান লাগে না, সাবান তো আসলে একটা ব্রেইন, আমরা কিন্তু অটোমেটিক বডি ক্লিনিং হয়, আল্লাহর প্রদত্ত। দেখাই যে সাবান গায়ে না দিলে ময়লা পড়তেছে, সো সাবান কিনতে হবে, এই কম্পিটিশন। এখন হারপিক মাথায় ঢুকাই দিছে যে স্যানিটারি ওয়্যার মানে হারপিক দিয়ে ঘষো 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 ফর্সা। এখন ভাই নোকিয়া ফোন, আইফোন তো এক না। করোনার পরে নোকিয়া ফোন সবাই স্যানিটাইজার দিয়ে ঘষতে ঘষতে আইফোনও ঘষে নষ্ট করে ফেলছে। সুইসের প্রোডাক্টগুলো হাইলি প্রিমিয়াম, লাইক আইফোন, এইটা তো বাজারে নর্মাল হারপিক দিয়ে ঘষলে হবে না, এটা সুপার সফট জেন্টাল কি ডিটারজেন্টে ধুইতে হবে। এখন বিগ ব্র্যান্ডও যদি কম দামি ব্র্যান্ডের মতো ট্রিট করে, আর রেজাল্ট আশা করবে ডিউরেবিলিটি, লাক্সারি ব্র্যান্ড বলেন যাই বলেন না কেন, ডিউরেবিলিটি বিশ্বাস করে না। বিল্ডিং মেটেরিয়ালসের যদি আমি ইন্ডাস্ট্রির কথা বলি, ইট ইজ এক্সপান্ডিং। একটা হাততালি দেন সময়, ইট ইজ এক্সপান্ডিং। ব্যবসা মোটেও খারাপ না, কারণ বাংলাদেশে বিয়ে করবেই, বাসর হবেই, বাচ্চা আরও তৈরি হবে, গ্যারান্টি। সো বাচ্চা যদি তৈরি হয়, আমাদের বেসিক 5টা নিডের মধ্যে অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান, তাহলে বাসস্থান হবে। এটা কি হবে না হবে না বলেন? দুর্দান্ত। বাসস্থান কি এখন আর কুড়ে ঘর বানায় কেউ? দুর্দান্ত। কী দিয়ে বানায়? বিল্ডিং দিয়ে। তাহলে বিল্ডিং যদি বানাতে থাকে, ঢাকা বড় হচ্ছে না, গাজীপুর পার হয়ে গেছে, এদিকে 300 ফিট পার হয়ে যাচ্ছে,
তো ঢাকা বড় হচ্ছে হরাজেন্টালি, ভার্টিক্যালি। যে জায়গায় হরাজেন্টাল এক্সপানশন সম্ভব না, বিল্ডিং এদিকে বাড়াচ্ছে না, সেদিকে কিন্তু আগের বিল্ডিং ভেঙে চুরে কী করতেছে, কীভাবে হচ্ছে, হরাজেন্টাল এক্সপানশন নাই, ভার্টিক্যাল এক্সপানশন হচ্ছে। আগে 2 তলা ছিল ধানমন্ডির বাড়িগুলি, 4 তলা ছিল, ভেঙে চুরে কী হচ্ছে, 20 তলা হচ্ছে। তাহলে যেই জায়গায় হরাইজন্টাল এক্সপানশন সম্ভব না, সেখানে ভার্টিক্যাল এক্সপানশন হচ্ছে। হাউ ডু এক্সপেক্ট যে এই ইন্ডাস্ট্রি খারাপ? মোটেও না। আমাদের ধর্ম, আমাদের চরিত্র খারাপ। আমরা যদি এখনও সময় আছে একই, আর আমরা ফিক্সড পলিসিতে আসি, এই যে এন্টি ডিসকাউন্ট ক্যাম্পেইন আমার কথা বললাম যেটা, আমরা যদি ফিক্সড পলিসিতে আসি এবং আমাদের নিয়ত থাকে মাঝখানের মধ্যসত্ত্ব ভোগীদের জিতাবো না, আমি জিতবো এবং আমার কনজিউমারে জিতাবো, তাহলে আমার সফলতা নিশ্চিত। এবং বিল্ডিং মেটেরিয়ালস যে ইন্ডাস্ট্রি আছে এইটারও আমি দেখতে পাচ্ছি সুদূর ভবিষ্যৎ, দুর্দান্ত ভবিষ্যৎ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বললাম উল্টাপাল্টা, ক্ষমা চাই। অনেকের মনে আঘাত লাগবে, খুবই ক্ষমা চাই। আমি নিজে এজেন্সি ছিলাম, এখন ক্লায়েন্টেন্টে আছি, আবার এজেন্সি যাইতে হইতে পারে, চাকরি লাগতে পারে। প্লিজ রাগ করেন না দয়া করে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে। আমাদের সেশনের টাইম অলমোস্ট শেষের দিকে, সবার শেষেই আসছি মুনির বসের কাছে। ওনার কাছে সবার শেষে আসার একটা বড় উদ্দেশ্য আছে, কারণটা হচ্ছে বাংলাদেশে বিল্ডিং ম্যাটেরিয়ালস এটা যে একটা ক্যাটাগরি, এটা বুঝার আগেই মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস টাইপের ক্যাম্পেইন করে উনি বাংলাদেশকে বুঝিয়েছিল যে বাল্ব ক্যান বি আ ব্র্যান্ড। সো ওনার জন্য আসলে উই শুড গিভ আ বিগ হ্যান্ড। আমার সৌভাগ্য হয়েছিল ক্যারিয়ারের শুরুটা আমি ওনার সাথে করেছি অ্যাজ এন ইন্টার্ন, সেখান থেকে ওনার সাথেই আমার ব্র্যান্ডের যাত্রা অ্যাজ অ্যাডভার্টাইজিং পার্সন, অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং এই জগতের সাথে প্রেমে পড়ার বড় কারণও ইউনিট্রেন্ড এবং মনির আহমেদ বস। এবং ওনার সঙ্গে দেখেছি কীভাবে উনি একে একে করে অ্যারাবিয়ান হর্সের ঢেউটিনের অ্যাড করলেন। ঢেউটিনের বিজ্ঞাপনও যে এত সুন্দর করে করা যায় ওটা ওনার কাছ থেকে দেখেছি। তারপরে বিএসআইএম লঞ্চ হলো, আই ওয়াজ লাকি টু বি এ পার্ট অফ দ্যাট লঞ্চ। ওই সময়টাতেও আমি ইউনিট্রেন্ডেই ছিলাম। তো বেশ কিছু ব্র্যান্ডে আসলে মনির বসের সঙ্গে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। সো বসের কাছে একদম লাস্টে আসছি, যদিও সময় খুব অল্প, রিকোয়েস্ট করব সবার জন্য আপনি একটা যদি অ্যাডভাইস দেন যে কিভাবে এই এখনকার সময়ে আসলে ব্র্যান্ড মার্কেটিংয়ের লোকজন বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কমিউনিকেশন করতে পারে। আমি একটু ওপেন এন্ডেড কথা বলি তাহলে, ঠিক আছে? সেটা হচ্ছে যেমন রবিয়া লেখের তোমার চোখের কাজল কিন্তু কালোই ভালো। এই যে কপি লেখা হয়েছে, কপি কিন্তু আর আমার কাছে এর চেয়ে ভালো কপি লিখতে পারিনি। যেমন ফেমিকন যখন লঞ্চ করলাম, কাশফুলের নরম ছোঁয়া, তখন এটা ইউএস একটা রিসার্চ প্রজেক্ট ছিল, প্রায় 6 মাসের প্রজেক্ট। আমরা পুবাইল কালীগঞ্জ ইয়েতে করে রিসার্চ করার পর এটা লঞ্চ করি। তো আমি 3টা ভাগে ভাগ করে কথা বলি। একটা বলি যে এন্টারপ্রেনার, আর একটা হচ্ছে কমিউনিকেশন এজেন্সি, আর আরেকটা হচ্ছে এআই বা অন্য কিছু নিয়ে বলবো। যেমন আমরা বেসিক্যালি যখন এজেন্সিতে থাকি, এবং আমার হাতের অ্যাটলিস্ট কমপক্ষে 200-250 ছেলে কিন্তু এখন কর্পোরেটে, বা আরও 200-250 যে ওয়াসি যাদের নাম বললো, সব কিন্তু ইউনিট্রেন্ডের, মোস্ট অফ দ্য, ওরা সাহেদরা খুব ভালো করে জানে। তার কারণ হচ্ছে আমি জীবনে কখনো নিজে শেখার একটা অসম্ভবই ছিল, এবং নিজে যা শিখছি সব শিখাইছি। আজ পর্যন্ত কেউ ওরা বলতে পারবে না যে আমার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করছে আমি তাদের বলি নাই। তো এইটাই হলো আমার প্লেজার। তো এখন এখন এন্টারপ্রেনারদের সাইডে আমি একটা কথা বলি। আমাদের দেশে এখন যারা এন্টারপ্রেনার আসতেছে, আমি যেমন বলতেছিলাম যে আমাদের দেশে গ্লাস ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা আসে, আমাদের ডিমান্ড কিন্তু বাড়বে তো উইথ এ প্রোগ্রেশন অফ টাইম। পারচেস প্যারিটি কতটুক, দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট কতটুক স্টেবল ওয়েতে মুভ করবে, এইটার সাথে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনার একটা জিনিস আসবে। গভর্নমেন্টের পলিসিতে এখন হয়তো পোড়া ইট বাদ দিয়ে এখন হয়তো অ্যারেটেড ব্রিক্সে তারা যাবে। অনেক কিছু ডিপেন্ড করে। যেমন আমাদের দেশের এর আগে গভর্নমেন্ট জব ছিল প্রায় 35% গভর্নমেন্ট জব, প্রজেক্ট জব ছিল, কিন্তু শর্ট করে কিন্তু এটা এখন নেমে চলে আসছে 5-7%। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বিল্ডিং মেটেরিয়ালসে যারা কাজ করে, প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইজ গোয়িং থ্রু এ গুড অ্যামাউন্ট অফ চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জটা কিন্তু সামনে থাকবে, এবং যে পর্যন্ত দেশ স্বাভাবিক অবস্থাতে আবার না আসে। তো এখন আমি এন্টারপ্রেনারদের সাইডে একটা জিনিস বলতে চাই, আপনাদের একটা ক্যালকুলেশন করা দরকার যে এও
কাচের ইন্ডাস্ট্রিতে গেছে দেখে আমারও গ্লাস বানাইতে হবে, কেন আপনি গ্লাসের যে ফিক্সারের জন্য বোল্ট আর ই থাকে, এটা কিন্তু হিউজ ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে আপনি কেন আসতেছেন না? আপনি কেন ডাবল স্যান্ডউইচ প্যানেল গ্লাসে আসতেছেন না? তারপরে আপনি ইচ্ছা করলে অটোমোবাইল ইয়েতে এসে আপনি ইউ ক্যান এক্সপোর্ট, আপনি বাইরে এক্সপোর্ট করতে পারেন, যে গাড়ির যে কাঁচগুলা থাকে যেটা। তো এরকম অনেক ধরনের কিন্তু এক্সটেনশন করা সম্ভব। কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রত্যেকে পাগলের মতো হুমড়ি খেয়ে একটাতে জায়গাতে পড়তেছে। যেমন আমরা জাপানিজদের কথা যদি দেখি, আপনি জাপানিজ ইন্ডাস্ট্রিজ রেভলিউশন 227-এর গ্রেট ডিপ্রেশনের পরে জাপানে যে রিফর্ম হয়, সেটা যদি আপনারা একটু দেখেন, এই যে দেখেন নাকামিচি, মিৎসুবিশি, এই যে এই নামগুলা মানে কি, চৌধুরী, তালুকদার, খান, এরকম গ্রুপ, এই গ্রুপগুলো ওদের কিন্তু ফ্যামিলি টাইটেল এগুলা। ও বললো যে ঠিক আছে, একটা আবার টয়োটা একটা গাড়ি তৈরি করতে প্রায় ইট টেক্স অ্যাবাউট কত ফিউ থাউজেন্ড পার্টস আমার স্পেয়ার লাগে। ওরা কি করতেছে, বোল্ট নিতেছে একজনের কাছ থেকে, ব্যাটারি নিতেছে একজনের কাছ থেকে, তারপরে কাঁচ, সব কিছু টায়ার আরেকজনের কাছ থেকে। তারা কিন্তু কেউ কখনো নিজেদের মধ্যে মারপিট করতেছে না। কিন্তু তাই আমাদের দেশের মধ্যে বোধহয় এন্টারপ্রেনারদের মধ্যে যে টোটাল ডিমান্ড ফোরকাস্ট করে এবং তাদের কতটুকু ডিমান্ড আসতে পারে সামনে, সেটা করে নিয়ে যদি তারা মুভ করে এবং ডিমান্ডটা যদি এস্টাবলিশ করার চেষ্টা করে। একটা জিনিস হলো কি, একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, তাকে যদি আপনি পিছন থেকে বলেন যে তুমি দৌড়াও, ওটা দৌড়াতে পারবে না। আর তারা যদি বলেন যে তুমি ডাবল দৌড়াও, তাহলে সে কিন্তু পড়ে যাবে। তাই আমাদের দেশে যে ব্র্যান্ডগুলো এখন পর্যন্ত দাঁড়াতে পারে নাই, হাঁটতে শেখে নাই, তারে আপনি কি করতেছেন, ডিসকাউন্ট দিচ্ছেন, এইটা দিচ্ছেন, ডাবল অফার দিতেছেন, তাকে দুবাই ঘোরাচ্ছেন, লাভ কি হইতেছে? ডিলার ঘুরতেছে আর আপনি মরতেছেন। আমি দেখতে পাচ্ছি স্টিল ইন্ডাস্ট্রিতে আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমি কিন্তু সেই ভুরুঙ্গামারি থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত আমি কিন্তু মার্কেট ভিজিট করছি। তাতে আমি দেখতে পাইছি যে আপনি বিশ্বাস করবেন, কিছু কিছু স্টিল মিলের মালিকের থেকে ডিলাররা রিচ বেশি, আর এজেন্সি তো এখানে পাত্তাই পাবে না। মানে তাদের এত টাকা, তাদের এক একটা লিফটিংয়ে 15 কোটি, 20 কোটি, 25 কোটি, 30 কোটি টাকা তারা লিফট করে। এবং মনে রাখবেন, এই যে ডিলার, এই ডিলাররা কিন্তু আপনাকে ভালোবাসে না, কিন্তু ডিলার ভালোবাসে পয়সাকে। এবং আজকে আপনি তাকে কমিশন দেবেন 5%, সে বলবেন যে জয়গুরু। আর কালকে দেখবেন আপনি দেবেন 15%, আপনার কথা ভুলে যায় সে পরে শুরু করবে আরেকজনের। তো সুতরাং ডিলার ইজ নট ইউর ফ্রেন্ড, ইউর মেইন ফ্রেন্ড ইজ বেসিক্যালি দ্য কাস্টমার্স। এখন এই কাস্টমারের মনের মধ্যে আপনি কিভাবে থাকবেন, সেটা করতে গেলে পরে ইউ হ্যাভ টু ডেভেলপ এ পার্সোনালিটি অফ ইউর প্রোডাক্ট। একটা মানুষ, তার যেমন একটা পার্সোনালিটি থাকে, যেমন আমার নাম মনির, এটা কিন্তু একটা ব্র্যান্ড। আমার মা বা বাবা যখন নাম রাখছিল আকিকা করে, তখন নাম রাখলো মনির। এইটা কিন্তু একটা ফাংশন, ব্র্যান্ডিং কিন্তু একটা বেসিক্যালি, যে এই ছেলের নাম মনির। তো এরকম প্রত্যেকটা প্রোডাক্ট যখন হয়, যেমন একটা স্টিল, সে যখন হাসে, সে কীভাবে হাসে, সে যখন কাঁদে কীভাবে কাঁদে, সে যখন মানুষের দুঃখে পার্টিসিপেট করে কীভাবে করে, সে কিন্তু কখনো খুব গম্ভীর। যেমন আমি বিএসআরএমের যখন পার্সোনালিটিটা ক্র্যাক করি, তখন কিন্তু বেসিক্যালি হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট, হাইলি এডুকেটেড এবং ইনফরমেটিভ প্রফেসর। তার ক্যারেক্টার ছিল এইটা। এবং আপনি দেখবেন যে ওদের কমিউনিকেশনের মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই ক্যারেক্টারটা এস্টাবলিশ করা হয়। ইভেন আমরা ক্যাম্পেইনটারে সেগ্রিগেট করে করে, ভাগ ভাগ করে 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 কিন্তু আমরা ফ্ল্যাট ওনার, মাস মার্কেটস, ল্যান্ড ওনার্স, এরকম করে ভাগ ভাগ করে করছি। এক সময় দেখতে পেলাম যে বিল্ডিং যারা তৈরি করে, তারা যখন মানুষের কাছ থেকে প্রথম ফ্ল্যাটের জন্য টাকা নেয়, তখন হয়তো বললো যে আমি তোমার কাছ থেকে 10,000 টাকা সেফটি করে দিব। হয়তো রডের দাম বেড়ে গেল, বাড়ার সাথে সাথে কী করলো, বললো যে এটা 10,000-এর জায়গায় এটা এখন আপনাকে আরও 3,000 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। তখন আমি ওই ক্যাম্পেইন লঞ্চ করি যে 6 তলা একটা বিল্ডিংয়ে রড লাগে মাত্র 5.6 কেজি, আর যখন আপনি 12 তলা বিল্ডিং করবেন তখন লাগে আপনি 6.12 কেজি। তাহলে আপনার রডই লাগতেছে, যদি হয় তো রডই লাগতেছে প্রায় 250 থেকে 300 টাকা পারে সেফটিতে, আর সে 3,000 টাকা করে আপনার কাছ থেকে বাড়তি টাকা নিচ্ছে। তো ওইখানে আমি কিন্তু তার কনজিউমার রাইটটা ডেভেলপ করালাম। তো সুতরাং এখন আপনাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জীবনে আমার একটা শিক্ষা হয়েছে, সেই শিক্ষাটা আমি বলি, আমার থেকে কাস্টমার অনেক বুদ্ধিমান বেশি। আমি কখনো কাস্টমারকে ঠকাবো না। 2, 3 নম্বর জিনিস, কাস্টমার কি বলে সেটা আমি শুনবো বেশি।
কাস্টমার যেটা বলে সেটা সত্য, এবং কাস্টমার যদি আমার কমিউনিকেশন অ্যাকসেপ্ট করে তাহলে পরে আমি ভাগ্যবান। যেমন মাছের রাজা ইলিশ বাতির রাজা ফিলিপস, আপনারা বলতেছেন এটা ভালো যুগান্তকারী, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, টেস্ট কেস বইয়ের মধ্যে চলে গেছে, কিন্তু সবচেয়ে বড় যে কেন, বিকজ পিপুল হ্যাজ অ্যাকসেপ্টেড ইট, সেই কারণে তো এটা সাকসেসফুল। সে যদি অ্যাকসেপ্ট না করতো এটা ব্র্যান্ডের মধ্যে যেত। হ্যাঁ, তো এখন যেমন এখনকার যারা আসতেছে, যারা এআই নিয়ে কথা বলেই বলে, আমি একটা কথা বলি, যেমন আমার একটা এক্সপিরিয়েন্স, আমার ইয়েতে মিড জার্নি এটি যখন আমি করলাম, এবং এই যে নতুন যারা, কারণ আমি তো এআই সম্বন্ধে অপারেট করতে পারি না, তো তখন দেখি তুমি স্যার উই নিড এ প্রম্পট, তো তুমি প্রম্পট করো, তখন সে আর প্রম্পট করতে পারতেছে না, কারণ প্রম্পট করতে গেলে ইউ নিড এ হিউজ কম্পিটেন্স, কিন্তু এআই রে প্রম্পট করা ইজ নট ইজি। কিন্তু তখন বললাম, আমি শেষে প্রম্পট আমি লিখে দিলাম যে করো, তো তখন সে একটা ডিজাইন করলো, করে আমার কাছে নিয়ে আসছে। তা আমি সব খুব ক্লোজলি হাতে দেখি যে তার হাতের মধ্যে 6টা আঙ্গুল, হাতে 6টা আঙ্গুল। আমি কি প্রম্পট করলাম যে 6টা আঙ্গুল হলো, মানুষের তো হাতে 6টা আঙ্গুল থাকে না। আচ্ছা, তারপরে আরেকটা জায়গাতে ছিল যে একজন লোক বক্তৃতা দিতেছে হাত তুলে, সে প্রম্পটে লেখার পর সে দেখা যেতেছে সে বা হাতে এরম করে দিতেছে, সে কিন্তু ধরতে পারে না, আমার কাছে নিয়ে আসছে। তাই আমি বললাম যে আমাদের দেশে বা হাত তো কখনো স্পিচের মধ্যে কখনো করে না। সেরকম এআই কিন্তু আপনি এই যে পাগলা ঘোড়া, এই পাগলা ঘোড়াটা যেভাবে খাটাবেন আপনি ঠিক সেভাবে হবে। আরেকটা জিনিস হলো কনজিউমার ইনসাইট। কনজিউমার ইনসাইট কিন্তু আমাদের শিখতে হবে। প্রতিটা মুহূর্তে কিন্তু কনজিউমার চেঞ্জ হচ্ছে, এবং কনজিউমার ইজ এ স্মার্টার দ্যান আস, এই জিনিসটা মাথায় রাখা উচিত। আর বিশেষ করে কর্পোরেট সেক্টরে যারা যাচ্ছে, যারা কাজ করতেছে, আমি দেখছি যে তারা যখন ব্রিফ দেয়, সে ব্রিফ 2-3 পাতার ব্রিফ, ওইটা তো এআইতে ফিল করে দেয়। পড়ার পরে আমি কিচ্ছু বুঝি না। আমি বললাম যে এই যে আমি 2-3 ডিকেড কাজ করার পরে আমি কিন্তু তোমার ব্রিফ কিছু বুঝি নাই, আমি মার্কেট শেয়ার বেশি চাই, আমি এইটা চাই, আমি ওইটা চাই, অল জেনারিক কোয়ালিটেটিভ স্টেটমেন্টস। তখন আমি জিজ্ঞেস করি হাউ ইউর প্রোডাক্ট ইজ ইউনিক, তোমার প্রোডাক্টটা যে ইউনিক কীভাবে আমাকে বলো, আর বলতে পারে না। তখন এখন করছে দেয়ার আর 2 ওয়েজ অফ টু থিঙ্ক ইট, একটা হলো ফাংশনাল আর একটা হলো ইমোশনাল। যদি আপনার ফাংশনাল কোনো থাকে, তারপরে ফার্স্ট আপনি ইউ মাস্ট এক্সপ্লয়েট ইউর ফাংশনাল অ্যাডভান্টেজেস, তারপর ফাংশনাল যখন শেষ হয়ে যাবে তখন আপনি শুরু করবেন আপনি ইমোশনাল এক্সপ্লয়টেশন, ইমোশন দিয়ে আপনি কাজ করা শুরু করবেন। কিন্তু আমাদের দেশে যখন একটা ব্রিফ আসে, তারা ইনসাইট কি তাও জানে না, তারা ব্রিফ কিভাবে লিখতে হয় তাও জানে না। আমার মনে হয় একটা ব্রিফ লিখতে গেলে মিনিমাম 7, 10, 15, 20 দিন না হওয়ার আগে একটা ব্রিফ দেওয়া উচিত না। কারণ আপনার ব্রিফ যদি ভুল হয় তাহলে উই দ্য এজেন্সি উইল ডু রং থিংস, অল রং থিংস। আর আজকে দেখবেন এই যে আমাদের ডিজিটাল মিডিয়া, আমার অত্যন্ত দুঃখ লাগে একটা জিনিস বলতে, সমস্ত পৃথিবীতে এখন পর্যন্ত ইউরোপ যেখানে সুপার যারা টেকনোলজি ইউজ করে, তাদের দেশে কিন্তু 48% ডিজিটাল স্পেন্ডিং, এর বেশি না। আর নর্মালি আমাদের এশিয়ান কান্ট্রিজের মধ্যে দেখা যায় যে 18 থেকে 27-এর মধ্যে এদের ডিজিটাল স্পেন্ডিং। কিন্তু আমাদের দেশে কিছু কিছু কোম্পানি 80 to 90% ডিজিটালি চলে গেছে। কিন্তু দিস ইজ এ টোটাল রং মুভ। আপনাদের সময়ের সাথে আস্তে আস্তে উঠতে হবে। সোসাইটিতে এখন পর্যন্ত আপনার যে স্মার্টফোন যেটা আছে, বহু লোক আছে যাদের অক্ষর জ্ঞান এখনও নাই, কিন্তু তারা কিন্তু ওই ছোটো ছোটো ফোন এখনও ওই অ্যানালগ ফোনগুলো তারা ইউজ করতেছে। তো সুতরাং তাদের কথাও কিন্তু আমাদের মনে রাখা লাগবে বেসিক্যালি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ মুনির আহমেদ বসকে এবং তার সাথে বাকি প্যানেলিস্টদেরকে। এআই নিয়ে অনেক কথা হচ্ছিল, রিলেটেবল না, কিন্তু আমার মনে হয় এই ইনফরমেশনটা আমাদের সবার জানা খুব জরুরি। খুব কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসের বিশাল আগুনের কাণ্ড ঘটে গেল, এখনও নিভানো যায়নি। রিসেন্টলি যেটা আবিষ্কার হয়েছে, লস অ্যাঞ্জেলেসের এই আগুন লাগার পেছনে চ্যাটজিপিটিকে দায়ী করা হচ্ছে। আমি জানি না আপনারা জানেন কি না, একটা ইমেইল লিখতে চ্যাটজিপিটি থ্রুতে 250 ml পানি খরচ হয় সার্ভারকে ঠান্ডা করতে। 3টা প্রম্পট ইউজ করলে 500 ml পানি খরচ হয় সার্ভারটাকে ঠান্ডা করতে। সো এআই ব্যবহার করা ভালো, বাট লেটস থিঙ্ক অ্যাবাউট দি এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল। একদম প্রয়োজন না হলে শুধু কারণ ছাড়া এআই ইউজ না করি এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ব্যবহার করি। এটাও কিন্তু আমাদের ব্র্যান্ড মার্কেটিংয়ের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। অনেক অনেক ধন্যবাদ সমস্ত প্যানেলিস্টদেরকে এবং দর্শকদেরকে ধৈর্য ধরে আমাদের কথা শোনার জন্য। আমি আশা করি যে
মুনির আহমেদ বস ওনার মতন একজন লেজেন্ডারি পার্সন আমাদের সাথে ছিলেন, এবং বাকি আমরা যারা এখানে ছিলাম বাকি প্যানেলিস্টরা, তারা অনেক লার্নিং পয়েন্ট আমাদেরকে দিয়েছেন বোথ এজেন্সি এবং ক্লায়েন্ট সাইডের জন্য। তার যদি অর্ধেকও আমরা কাজে লাগাই, বিল্ডিং ম্যাটেরিয়াল ইন্ডাস্ট্রি উইল গ্রো ফাস্টার অ্যান্ড ফার্দার। থ্যাংক ইউ।